আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে শুক্রবার, অনেক সুন্দর একটা দিন। নামাজ শেষে ভিডিওটা নিয়ে বসলাম যে আমরা আজকে থার্ড ভিডিওটা রেকর্ড করব, বা কোডিং অ্যান্ড লজিক ডেভেলপমেন্ট উইথ ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদম সিরিজের আজকে থার্ড ভিডিও। তো এই ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নেই। আমরা আগেও দুটো ভিডিও করেছি, একটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন মানে ওরিয়েন্টেশন, আর দ্বিতীয় ভিডিওটা অলরেডি হয়ে গিয়েছে, সেটাও ছিল ইন্ট্রোডাকশন টু কম্পিটিশন রিলেটেড ভিডিও। থার্ড ভিডিও আজকে শ্যুট হবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোডিং ফাইল কিভাবে কম্পিউটারের মধ্যে রান হয় এবং মানুষ আসলে কোডিং কেন করে। মোটামুটি ধরতে পারেন আজকে ইন্ট্রোডাকশন টু কোডিং এই রিলেটেড কথাবার্তা হবে। সো চলেন তাহলে শুরু করা যাক আস্তে আস্তে। প্রথমে বলে রাখি যে কোডিং ব্যাপারটাকে অনেকেই অনেক কমপ্লেক্সভাবে ব্যাখ্যা করে, অনেকেই কোডিং ব্যাপারটাকে অনেক কঠিনভাবে ব্যাখ্যা করতে চায়, কিন্তু আমি মনে করি যে আমার মতো কি বলে স্লো ব্রেন যারা আসলে আস্তে ধীরে শিখতে চান, মানে যাদের ব্রেইন তথাকথিত সো মাচ কি বলে না ট্যালেন্ট নাই যাদের মধ্যে, সো কল ট্যালেন্ট যেই কথাটা আছে আমাদের, অথবা অনেকে আমরা মানে মনে করি যে কিছু মানুষ বেশি বুদ্ধিমান, তারা বেশি কোডিং পারে, তারা দাবা খেলা ভালো পারে, তারা বুদ্ধিভিত্তিক কাজ বেশি পারে। এই জিনিসটা যাদের মধ্যে মনে করেন যে ল্যাকিং, আমি তো ট্যালেন্ট না, আমার মাথা তো ফাস্ট কাজ করে না, আমি তো ম্যাথস কম পারি, তারা কোডিং কীভাবে শিখবে? তাদের জন্য বেসিক্যালি আমার এই ভিডিওগুলো অনেক হেল্প করবে। কারণ কোডিংয়ে শুধু কমন সেন্স, লজিক অ্যান্ড ফান্ডামেন্টালসগুলো যদি আপনার ক্লিয়ার থাকে, এগুলো দিয়ে আপনার লাইফে অনেক বড় বড় জিনিস বানিয়ে ফেলতে পারবেন। সো সবসময় দেখা যায় যে আমাদের আসলে খুব কমপ্লেক্স টপিক আসলে সফটওয়্যার ডেভেলপারদের লাগেও না, মানুষ এটাকে কঠিন বানায় রাখছে জাস্ট এই জন্য এটা কঠিন আর কিছু না। ম্যাক্সিমাম অফ দ্য কেসে আপনার মোটামুটি তিনটা জিনিস লাগে, সফটওয়্যার ডেভেলপাররা হরহামেশা ইউজ করে, সেটা হলো অ্যারে, ইফ এলস অ্যান্ড ফর লুপ। এই তিনটা জিনিস, এক নম্বরে কি বললাম অ্যারে, দুই নম্বরে কি বললাম ইফ এলস, তিন নম্বর হচ্ছে ফর লুপ। এটা দিয়ে একজন মানুষ চাইলে জিন্দগি কভার করে দিতে পারে। আপনার আর কী দরকার, মানে আপনি এত পেরেশানি কেন খাবেন? জাস্ট এই তিনটা জিনিস ভালো মতো শিখেন, রাইট? এখন কথা আছে এই তিনটা জিনিসের মধ্যেও অনেক মানে 100, 200, 300, 400 প্লাস টপিক আছে, ফান্ডামেন্টালস আছে, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। এনিওয়েজ, তো আজকে ক্লাস শুরু করার আগে একটু বাইরের কিছু প্যাচাল আমরা শেষ করে নিই। একটা হইলো যে আমাদের কম্পিটিশন শুরু করার আগে যে জিনিসটা মানে মাথায় রাখা উচিত, এই জিনিসটা খুবই বোরিং, মানে আপনার কোডিং কাজটা ইটসেলফ খুবই বোরিং। প্রথম 2-3 মাসে বা প্রথম 1-2 মাসে খুব বেশি ভালো আউটপুট পাওয়া যায় না। বলতে আমি কি বোঝাচ্ছি আসলে, ধরেন আপনি একজন ফুটবলার, একটা গোল দিচ্ছেন, মাঠ ভর্তি মানুষ, সে হাততালি দিচ্ছে, আপনি গোল দিচ্ছেন, আরও মোটিভেটেড হচ্ছেন, মানুষ হাততালি দিচ্ছে, আপনি আরও মোটিভেটেড হচ্ছেন। এই লুপটা কোডিংয়ে ক্রিয়েট করা খুবই ডিফিকাল্ট। আপনি যে কোনো খেলায় যান বা যে কোনো আপনি স্পোর্টসে যান, ঠিক আছে, কোডিংই তো একটা স্পোর্টস, একটা আর্ট, এইভাবে চিন্তা করতে পারেন। যে কোনো আর্ট অথবা যে কোনো ফর্ম অফ স্পোর্টে দেখবেন রিওয়ার্ড মেকানিজমটা খুবই ইনট্যাক্ট, টাইট, বাট কোডিংয়ে ব্যাপারটা এরকম না। কোডিংয়ে আপনার নিজের আন্ডারস্ট্যান্ডিং এবং নিজের ক্যাপাসিটি ওই পর্যন্ত নিয়ে যাইতে গেলে যে আপনি একটা কাজ করবেন, অনেকজন মানুষ হাততালি দিবে, যেমন মার্ক জাকারবার্গ, যেমন এলন মাস্ক, যেমন হচ্ছে যে আপনার বিল গেটস, এই ধরনের মানুষের মতো হাততালি পাইতে গেলে, অথবা বাংলাদেশে অনেক বড় টেক স্টার্টআপ আছে, লম্বা সময় ধরে আপনাকে খাটতে হবে। তার মানে 90 মিনিটস গেম না, কোডিং ইজ নেভার এ 90 মিনিটস গেম। লাইক এটা ইন্টেন্টও করে নেই কখনো, এটা মানুষকে কখনো গাইডও করে নেই, বলেও নাই যে এটা 90 মিনিটস গেম, তার মানে 90 মিনিটে তুমি রেজাল্ট পাবা, ঠিক আছে? যদি কোডিংকে আমরা একটা স্পোর্টসের সাথে তুলনা করি, এই দিকে চিন্তা করলে কোডিংটা অনেক বোরিং গেম। এই কারণে মানুষ কোডিংয়ে এসে কী করে, ইন্টারেস্ট হারায় ফেলে। কিন্তু আশার আলো হচ্ছে যদি আমরা এইভাবে শিখতে পারতাম, কোডিংটাকে এইভাবে শিখতে পারতাম যে কোডিংটা অনেক ইন্টারেস্টিং ওয়েতে শেখা যায়, তাহলে আমাদের লার্নারগুলো আরেকটু এনজয় করতো শেখাটা। দেখেন, কোডিং আপনি কেন করবেন এটা আগে বোঝা দরকার, মানে কোডিং শিখে আপনার হবেটা কি এটা বোঝা দরকার। এখন আমরা স্টুডেন্টরা ভর্তি হই ইউনিভার্সিটিতে, ভর্তি হই কোচিং সেন্টারে, ভর্তি হই একটা অনলাইন কোর্সে, বাট আমরা জানি না আসলে, ইন্টারেস্ট নেই আমাদের মধ্যে। আমরা যা শুনছিলাম ওই ভাই অনেক টাকা ইনকাম করে, এই জন্য আমাদের কোডিং করতে হবে, এই জন্য আমি কোডিংয়ে ভর্তি হয়ে গিয়েছি। কিন্তু আপনি কোডিং করে যে ইন্টারেস্টিং কাজগুলো করতে পারবেন, সেই কাজগুলো নিয়ে যদি আপনি নাই জানেন, তাহলে সেই কোডিংটা শিখে আপনার লাভটা কি? আপনি তো মোটিভেটেড হবেন না। আপনার মোটিভেশন লেভেল শুরুর দিকে আমি যদি আপনাকে বলি, আমি সবসময় কথা বলতে থাকি অথবা আপনাকে 1-on-1 কনসাল্ট করতে থাকি, আপনার মোটিভেশন এইরকম একদম খুব স্টিকি একটা মোটিভেশন থাকবে 2-3 মাস। কিন্তু আপনি যদি নিজেই জানতেন কোডিং শিখে অনেক ইন্টারেস্টিং কাজ করা যায়, তখন কি হইতো? তখন আপনি নিজেই আপনার মোটিভেশন আস্তে বাড়ত। তো আপনি যদি নিজেই খুঁজতেন যে কোডিং দিয়ে খুব ইন্টারেস্টিং কাজ করা যায়, আর একটু বাড়ত।
আপনি যদি নিজেই দেখতেন আচ্ছা কোডিং করে এত নাইস থিং করা যায়, অটোমেট করা যায়, আরেকটু বাড়তো। আপনি যদি কোডিং জেনে সুপার কোডিংয়ের একদম সুপার ডুপার লেভেলে যাইতে পারেন, অথবা সুপার ডুপার লেভেলের মানুষ যেগুলো আছে তারা কোডিং শিখে অনেক কিছু করতেছে, এগুলো নিয়ে আইডিয়া পান, দেখবেন আপনার মোটিভেশন আরেকটু বাড়তো, রাইট? সো এই যে মোটিভেশনের টাওয়ার নেটওয়ার্ক, এটা আপনার কাছে নাই, তাই না? মোটিভেশনের টাওয়ার নেটওয়ার্কটা আপনার কাছে নাই, এই কারণে আপনার জন্য কোডিং অনেক ডিফিকাল্ট অ্যান্ড বোরিং মনে হয়। যে আমি আপনাকে কতদিনের মোটিভেটেড রাখতে পারবো? আমার লাইফের এক্সপিরিয়েন্স আর আপনার লাইফের এক্সপিরিয়েন্স তো এক হবে না। আপনি যেভাবে চিন্তা করেন আর আমি যেভাবে চিন্তা করি সেটা এক হবে না। সো আপনার রিওয়ার্ডগুলো জানতে হবে। আচ্ছা, রিওয়ার্ডগুলো কি? যে আচ্ছা কোডিং আমি এই ফান্ডামেন্টালগুলো শেষ করে তারপর আমি এই জিনিসটা বানাইতে পারবো, তারপর ওই যে নতুন একটা টপিক T1 T2 T3 শিখে আমি এটা বানাইতে পারবো, তারপর একটা মানে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি এটা বানাইতে পারবো, গোল্যাংটা শিখে আমি এটা বানাইতে পারবো, তারপর আমি হচ্ছে ক্লাউড কম্পিউটিং শিখে এই জিনিসটা বানাইতে পারবো। এই জিনিসগুলো বানানোর জন্য যে ফান্ডামেন্টালসগুলো দরকার সেইগুলো শেখার স্টেপগুলো অনেক বোরিং। কিন্তু আপনি যদি রিওয়ার্ডগুলো ডিজাইন করেন একটার পর একটা, অনেক বড় এবং কমপ্লেক্স জিনিস আপনি মেক করতে পারবেন। সো এই জন্য আপনাদেরকে আমি কিছু নাটক, সিনেমা, কিছু ব্লগস, কিছু মানুষের লাইফ স্টোরি এগুলো আমি আপনাদের সাজেস্ট করি। এগুলো শিখে আপনাদের কি হবে এই জন্য আপনাকে বলি যে এগুলো দেখেন। একটা টিভি সিরিজ, একটা মুভি আছে, একটা মুভি হচ্ছে এ বিউটিফুল মাইন্ড, ইফ আই এম নট রং। এটা অনেক আগে আমি দেখেছিলাম। এই মুভিটা আপনাদের একটু সাজেস্ট করবে, মুভিটা আপনারা একটু দেখবেন, বিউটিফুল মাইন্ড। এই মুভিটা দেখে আমাকে জানাবেন, আপনারা কমেন্ট করবেন যে এই মুভিটা আপনাদের কেমন লেগেছে, রাইট? এই বিউটিফুল মাইন্ড। আরেকটা মুভি হচ্ছে দ্য সোশ্যাল নেটওয়ার্ক। এই মুভিটা আপনারা দেখবেন। সোশ্যাল নেটওয়ার্ক দেখলে আসলে মার্ক জাকারবার্গ খুব কঠিন জিনিস দিয়ে শুরু করে নাই তার মানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, তাই না? মার্ক জাকারবার্গ মানে ফেসবুক যে শুরু হয়েছে, ফেসবুকের শুরুর যে ইতিহাস, সব মার্ক জাকারবার্গের যে লাইফ স্টোরি সব এই মুভিটার মধ্যে চলে এসেছে। তো আপনারা এটা দেখেন, দেখে একটু আইডিয়া গ্যাদার করেন। ফার্স্টে আপনারা এটা দেখতে পারেন, তারপর বিউটিফুল মাইন্ড দেখতে পারেন। এই মুভি দুটো খুবই সুন্দর, দেখলে আপনাদের ভালো লাগবে আর কি, ভালো লাগবে। এখন আরেকটা সিনেমা দেখতে পারেন, এটা হচ্ছে স্টিভ জবস। সিনেমা কিনা জানি না, স্টিভ জবসের ওইটা, স্টিভ জবস মুভি। এইটা মনে হয় স্টিভ জবসের মুভি, জবস সম্ভবত, আড়ান্ন। সো এটা একটু দেখে নিতে হবে আপনাদের। স্টিভ জবস রিলেটেড যতগুলো নাটক, সিনেমা, মুভি আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আমি অনেক আগে দেখেছি, এই জন্য আমার মানে ঠিক মনে আসছে না যে হ্যাঁ এই যে এইটা জবস। সো নো, ঠিক এই মুভিটা আপনাদের দেখতে হবে, এই যে ওয়াচ জবস, নেটফ্লিক্সে আছে। তো আমরা তো আসলে এখন কোডিং বলতে বুঝতেছি যে XYZ ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আমরা কোডিং বলতে বুঝতেছি যে আসলে একটা ওয়েবসাইট বানায়, একটা কমার্স বানিয়ে সেটাকে ছেড়ে দেয়া, আমরা কোডিং বলতে বুঝতেছি। কিন্তু পৃথিবী কোথায় থেকে কোথায় গেছে এটা নিয়ে আমাদের তেমন কোনো আইডিয়াই নেই, যে পৃথিবী কোথায় থেকে কোথায় গেছে, মানুষ কিভাবে চিন্তা করে, যে মানুষগুলো চিন্তা করেছে ওদের থিঙ্কিং প্রসেস কেমন, সেইটা জানতে গেলে অবশ্যই আপনাকে নাটক, সিনেমা এইসব দেখতে হবে, অথবা ব্লগস পড়তে হবে, অটোবায়োগ্রাফি পড়তে হবে, রাইট? তাহলে আপনি ওইরকম মানুষের মতো চিন্তা করতে পারবেন। এনিওয়েজ, তো আমি যেটা বললাম যে আপনাদের একটা কোর মোটিভেশন স্টার্ট করতে হবে, কোর মোটিভেশন, রাইট? তারপরে সেই মোটিভেশনের উপর স্টে করে আপনাদের অনেকগুলো জিনিস লার্ন করতে হবে, অনেকগুলো জিনিস মানে শিখতে হবে। এখন আমি আপনাকে কি মোটিভেশন দিচ্ছি যে ভাই দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারবেন না। দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজ যাতে আপনি একটা ল্যাঙ্গুয়েজ 5-7 দিনের মধ্যে ওয়ার্কেবল কন্ডিশনে যাইতে পারেন, দুনিয়ার যে কোনো ল্যাঙ্গুয়েজে 5-7 দিনের মধ্যে ওয়ার্কেবল কন্ডিশনে যেতে পারেন, আমি আপনাকে ওই রকম একটা স্টেজে নিয়ে যাবো। তার মানে এটা বড় ক্লেম, অনেক বড় ক্লেম। দুনিয়াতে তো গোল্যাং আছে, জাভাস্ক্রিপ্ট আছে, জাভা আছে, .NET আছে, পাইথন আছে, আপনি কতটা শিখবেন? আমার ক্লেম হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ভালো মতো শিখবেন, থিওরিজগুলো যেগুলো সব ল্যাঙ্গুয়েজে কমনলি শেয়ার্ড হয় সেই থিওরিগুলো আমরা শিখবো, তারপর সেগুলোর ইমপ্লিমেন্টেশন দেখবো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, আপনি সেগুলো নিয়ে কাজ করবেন। এটা হচ্ছে আমার প্রমিস। আর সবাইকে বলে রাখি, আমি পৃথিবীতে বেশ কিছু ভিজুয়ালাইজেশনের মধ্যে এই যে ভিজুয়ালাইজেশনটাতে আমি বিশ্বাস করি। এই ভিজুয়ালাইজেশনটা কীরকম দেখেন, ছোট একটা মানে অনেক বড় একটা হচ্ছে যে আপনার কি আছে, অনেক বড় আপনার একটা খুঁটি আছে, এই খুঁটিটাকে আপনি নড়াইতে পারতেন না, ঠিক আছে? দেখেন তো, আবার দেখেন, ছোট্ট একটা খুঁটি জাস্ট আমি হাত দিয়ে একটা নখ দিয়ে সরাইলাম, ছোট্ট একটা ফোর্স, তাই না? তারপর এই ফোর্সটা ক্যারি অন করতে করতে দেখেন একদম লাস্টে গিয়ে কত বড় একটা আপনার বস্তুকে ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে। ভালো মতো দেখেন,
এই ইফেক্টটাকে বলা হয় ডোমিনো এফেক্ট, রাইট? এই ইফেক্টটাকে বলা হবে ডোমিনো এফেক্ট। ডোমিনো এফেক্ট মানে হচ্ছে যে আপনার ছোট 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 করে যে আপনি যেই ফোর্সগুলো ক্রিয়েট করে 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 এইটার অ্যাকুমুলেশন বা এটা যোগ একসাথে যোগ করে আপনি অনেক বড় একটা ধাক্কা মেরে অনেক বড় একটা জিনিস ঘটাইতে পারেন, অনেক বড় একটা বিক্রিয়া ঘটাইতে পারেন, অনেক বড় একটা আপনি বস্তুকে নড়াইতে পারেন, অনেক বড় একটা গোল অ্যাচিভ করতে পারেন। সো এই জিনিসটাকে যদি আপনি গোল অ্যাচিভের মতো চিন্তা করেন, তো আপনার প্রথমে আজকে আপনি আসেন কোথায়? এই যে এইখানে। এখন বাবা আপনি যদি সময় না দেন, আপনি যদি ছোট একটা খুঁটি না নড়াইতে পারেন, আপনি বড় খুঁটি নড়াইতে পারবেন না। এবং অনেকেই আছে, অনেক লার্নার আছে যারা আসলে মনে করে যে একবার এই বড় খুঁটি নাড়াইতে যাবে, তারা একবার একটা ফ্রেমওয়ার্ক শিখতে যায়, AI ML শিখতে যায়, তারা হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক এবং কম্পিটিশনের বেসিক আউটসে এটা না জেনে তারা অনেক কিছু করতে যায়, বহুত বড় বড় কিছু বানাইতে চায়। বাবা পারবেন না, ঠিক আছে? আপনাকে এই ছোট জায়গাটায় বিশ্বাস করতে হবে, আস্তে 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 আগাইতে হবে। এই রাস্তাটাই হচ্ছে কনসিস্টেন্সির রাস্তা, ঠিক আছে? আপনাকে নিজেকে মোটিভেটেড রেখে এই বোরিং কাজগুলো, মোস্ট অফ দ্য বোরিং কাজ হচ্ছে এই যে এই সেগমেন্টগুলোতে, রাইট? এই সেগমেন্টগুলোতে এইগুলোর জন্য কেউ আপনাকে হাততালি দিবে না, এগুলোর জন্য আপনি কুইক বেনিফিট পাবেন না, এগুলোর জন্য কুইক রিওয়ার্ড পাবেন না, মানুষজন বুঝতে পারবেন না আপনি কী করতেছেন, আপনার হার্ডওয়ার্ক এখানে অ্যাকনলেজ হবে না। আস্তে 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 আপনি যখন এত বড় জিনিস নিয়ে অ্যাকশনে যাইতে পারবেন, এই শব্দটা সবাই পাবে, তখন আপনি আপনার মোটিভেশনগুলো মানে ভিজিবল জিনিস দেখতে পারবেন। তার আগে নিজেকেই নিজে মোটিভেটেড রাখতে হবে। তো এখন আসি যে আপনার কোডিং শিখে আসলে কী লাভ। কোডিং শিখে আপনার কী লাভ? কোডিং শিখে একটা লাভ হলো আপনি নিজে স্টার্ট আপ দিতে পারবেন, মানে আপনার নিজের ছোটোখাটো প্রোডাক্ট আপনি বানাইতে পারবেন, বানিয়ে নিজে স্টার্ট আপ দিতে পারবেন। এটা 1 নাম্বার ওয়ে হতে পারে। 2 নাম্বার ব্যাপারটা হতে পারে, 1 নাম্বার হচ্ছে যে নিজের স্টার্ট আপ, রাইট, নিজের প্রোডাক্ট। 2 নাম্বার ওয়ে হতে পারে আপনি নিজে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি খুলতে পারেন। 3 নাম্বার ওয়ে হতে পারে যে আপনি নিজে বাংলাদেশের অথবা বাংলাদেশের বাইরের ভালো ভালো কোম্পানিতে চাকরি করতে পারেন। 4 নাম্বার ওয়ে হতে পারে আপনি নিজে কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো থিওরিটিক্যাল ডোমেনে ঢুকতে পারেন, যেমন AI, মেশিন লার্নিং, NLP, কম্পিটিশনারি ব্রাঞ্চগুলোতে আপনি ভালো করতে পারেন। 5 নাম্বার ওয়ে হতে পারে আপনি খুব ভালো একটা টিচার হতে পারেন। 6 নাম্বার ওয়ে হতে পারে যে আপনি রোবোটিক্স এবং যে এমবেডেড প্রোগ্রামিং, যেমন একটা টিভি ফ্রিজের মধ্যেও কোডিং আছে, একটা ড্রোনের মধ্যে কোডিং আছে, মেডিকেল ডিভাইসে কোডিং আছে, এই জায়গাগুলোর মধ্যে আপনি এমবেডেড কোডিং করতে পারেন। তারপর 7 নাম্বার যে জায়গাটা আছে যে আপনি মোবাইল অ্যাপ ডেভেলপ করতে পারেন। 8 নাম্বার হচ্ছে আপনি ওয়েব অ্যাপ ডেভেলপ করতে পারেন। 9 নাম্বার এরকম হচ্ছে যে আপনি যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের নেটওয়ার্কিং বলেন, ডেভঅপস বলেন, ক্লাউড বলেন, সাইবার সিকিউরিটি বলেন, সব জায়গাতে আপনার এই নলেজগুলো, কম্পিটিশনের বেসিক আইডিয়াগুলো লাগবেই। তো এই জিনিসগুলোকে আপনার শিখতে হবে, মানে আপনি যেই জায়গায় যান না কেন, হোয়াট এভার ইট ইজ, আপনার এই বেসিক কম্পিটিশনগুলো জানা লাগবে। এনিওয়েজ, আপনারা মুভিগুলো দেখবেন, আশা করি মুভিগুলো দেখে আমাকে জানাবেন আপনার কীরকম লাগলো। আর ডোমিনো এফেক্টটা সবসময় মনে রাখবেন, বড় জিনিস নড়াইতে গেলে ছোটো 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 করে প্ল্যান করতে হবে আপনার, আদারওয়াইজ আপনি পারবেন না। তো এনিওয়েজ, চলেন আমরা আজকে ইয়াতে যাই, মানে আমাদের মূল আলোচনা যাই। মূল আলোচনায় যাওয়ার আগে আমি যেটা আপনাদের সাথে ডিসকাস করতে চাই সেটা হলো আমাদের আসলে কম্পিটিশন কেন লাগে। তো আইডিয়াটা হচ্ছে, মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো 1+1 যোগ করলে 2 হয়, এটা আমরা বুঝতে পারতেছি। 1+1+1 3 হয়, পারতেছি। 1+1+1 4 হয়, মানে 4 বার করলে। 1+1+10 প্লাস সামথিং, মানে যে 4টা করলাম তারপরে 10 যোগ করলে 14 হয়। বাট হোয়াট ইফ আমার ব্রেইন একটা জায়গায় গিয়ে থেমে যায় কাজ করা, 23 প্লাস 898, তারপরে আবার মাইনাস দিলাম 89, তারপরে ডিভাইডেড দিলাম 0.2। এটা তো আমার মাইন্ড পারবে না সলভ করতে, তাই না? এটা তো আমার মুখে মুখে আর আমি সলভ করতে পারলাম না, মুখে মুখে সলভ করা সম্ভব হলো না, রাইট? মুখে মুখে সলভ করা সম্ভব হলো না। এখন আপনি বললেন ভাই আমার কাছে তো ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটর মানে কম্পিউটারের ক্যালকুলেটর না, দোকানে যেসব ক্যালকুলেটর আছে সেই সব, এই কম্পিউটারের ক্যালকুলেটর না। ধরেন আপনার এরকম একটা যোগ বিয়োগ ভাগ গুণ করবেন। এখন আপনার কম্পিউটারে থাকা যে ক্যালকুলেটর আছে এর পাওয়ার অনেক, এই কারণে সে অনেক বড় ভাগ বিয়োগ যোগ গুণ করতে পারবে। এখন যদি বলি আপনার দোকানে থাকা ক্যালকুলেটরে 23 প্লাস 34 প্লাস সামথিং ব্লা 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 এরকম করবেন, ও দেখবেন ওর মাথা খারাপ হয়ে গেছে, ও বেশি সংখ্যক যোগ এরকমভাবে করতে পারবে না, ওই বেশি সংখ্যক যোগ করতে পারবে না। কেন করতে পারবে না? ওর একটা লিমিট তো আছে, তাই না? ও তো সুপার কম্পিউটার না, ওর একটা লিমিট আছে, ও করতে পারবে না। সো এখন কোডাররা আসলে কি করে? কোডার কি করবে? তাদের কাজটা কি? কোডারের 1 নাম্বার কাজ হলো এই ধরনের কম্পিটিশন করা, যেটা মানুষ নিজে ম্যানুয়ালি করতে অথবা লো এন্ডেড ডিভাইস ম্যানুয়ালি যেগুলো করতে ফেল করে সেই জিনিসগুলোকে অটোমেটেড ক্যালকুলেশন প্রসেসে নিয়ে আসা। একটা খুবই ইম্পর্টেন্ট ক্লেম আমি করলাম যে প্রোগ্রামারদের 1 নাম্বার কাজ হচ্ছে কোনো ক্যালকুলেশনকে অটোমেট করে দেওয়া, যাতে সেগুলো বারবার না করতে হয়। যেমন ধরি 1 নাম্বার পয়েন্টে যে ধরি 122 ডিভাইডেড বাই 0.9
987 মাল্টিপ্লাইস, মানে অনেক ভালো যারা হচ্ছে যে ম্যাথস পারে তারাও এটা মুখে মুখে করতে একদম তাদের দম বন্ধ হয়ে যাবে। কোডাররা তাদের লেখা কোডটা দোকানের ক্যালকুলেটারেই দিক অথবা কম্পিউটারে রাখা ক্যালকুলেটারে ইনজেক্ট করুক না কেন, ঠিক আছে, তারা তাদের কোডগুলোকে দিয়ে এরকম ক্যালকুলেটর সফটওয়্যার বানাবে, এরকম উবার বানাবে, পাঠাও বানাবে, বিকাশ বানাবে, রাইট, এই ধরনের সফটওয়্যার বানাবে, বা ফেসবুক বানাবে, এই ধরনের সফটওয়্যার বানায় যেখানে অনেক অটোমেশন দরকার হয়। তো এখন এখানে একটা প্যাটার্ন দেখেন তো, যখন 1 + 1 আমি বললাম এখানে কি হলো, এখানে একটা ক্যালকুলেশন হলো, তাই না? 1 + 1 ক্যালকুলেশন হলো, হয়ে কত হলো, 1 + 1 ক্যালকুলেট যোগ হয়ে কত হলো, 2 হলো। 1 + 1 যোগ হয়ে আপনার এখানে 2 হলো। এই জিনিসটা আমি মাথায় রাখতে বলবো, সরি। তো আমরা যেটা বলতেছিলাম যে 1 + 1 যোগ করে 2 হলো, তার মানে কম্পিটিশনের আমরা যে কোডাররা কাজ করব ক্যালকুলেশন করব 1 + 1 কত হয়, 1 + 2 কত হয়, এটা আমরা ক্যালকুলেট করব এবং সেকেন্ড স্টেপে এটা আমরা স্টোর করব। কোথাও না কোথাও এগুলো স্টোর করা লাগে, স্টোর, ক্যালকুলেশন করব, তারপর স্টোর করব, তারপর কি করব, স্টোর করা মানে সেভ করা, তারপর স্টোর করার পর কি করব, আমরা যখন জিজ্ঞাসা করা হবে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবেন, ওই রকম ব্যাপারটা প্রোভাইড করব। প্রোভাইড ওয়ান আস্ক, প্রোভাইড ওয়ান, যখন জিজ্ঞাসা করবে তখন আমি এটাকে প্রোভাইড করতে বাধ্য থাকব। 3টা স্টেপ, খুবই সহজ 3টা স্টেপ। এক সময় আমি কি করব, এক সময় আমি এটাকে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে তারপরের সময় আমি এটা কি করব, স্টোর করব। একদম লাস্ট স্টেপে স্টোর ডেটাগুলো নিয়ে আমি চুপচাপ ওয়েটিংয়ে থাকবো, যখন আমার কাছে এই ডেটাগুলো চাবে তখন আমি দিতে বাধ্য থাকবো। দ্যাট মিনস এই 3টা ফ্লো দিয়ে, 3টা ফ্লোর কাজ করার জন্য প্রোগ্রামাররা সবগুলা কোড লিখবে, এবং প্রোগ্রামার এই কোড লেখার সময় ওই যে ইউজ করবে কি সিপি ইউজ করবে, র্যাম ইউজ করবে, এই জিনিসগুলো ইউজ করবে। এই জিনিসগুলো তার মতো করে প্রোগ্রামাররা ইউজ করে। কেমনে ইউজ করে? কোডিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ইউজ করে। কোডিং ল্যাঙ্গুয়েজ কারা বানায়? আগের ক্লাসে আমরা দেখেছি কোডিং ল্যাঙ্গুয়েজ বানানোর জন্য আরও অনেক ডেভেলপার আছে, রাইট? তো আপনারা replit.com যাবেন, replit.com, এখানে গিয়ে আপনারা একটা প্রজেক্ট অন করবেন। সেই প্রজেক্ট অন করার জন্য কোথায় যেতে হবে আপনাদের? replit.com সাইন আপ করবেন। সাইন আপ করার পর ক্রিয়েট অ্যাপ বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাপ বাটনে ক্লিক করলে আমার এখানে অলরেডি এটা এক্সস্টেড, এই কারণে আমি এটার অ্যাক্সেস পাচ্ছি না। তো আমরা চলেন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, replit.com, এইখানে নতুন একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে চাই। আপনি লগ ইন করেন, লগ ইন করতে গেলে তো আপনার অ্যাকাউন্ট না থাকলে কি বলবে? কন্টিনিউ উইথ গুগল। সো গুগল একটা অ্যাকাউন্ট দিয়ে এখানে আমরা লগ ইন করবো। এটা অনলাইনে থাকা একটা আইডি বা অনলাইনে থাকা একটা সফটওয়্যার, যেখানে আমরা কোড লিখতে পারবো। আমরা অফলাইনেও লিখতে পারতাম, কিন্তু সেটা করার জন্য আমাদের অনেক জিনিসপাতি ইনস্টল দিতে হতো। যারা স্টার্টার লার্নার আছে ওরা আসলে এত ইনস্টল পছন্দ করে না, সেই জন্য আমি এই জিনিসটাকে একদম সিম্পল রাখার জন্য replit.com থেকেই শুরু করতে চাচ্ছি আর কি। তো ফার্স্ট নেম দিব আমি পকেট স্কুল দিই, বিডি ফর পার্সোনাল ইউজ দিলাম, ফ্রি, স্টার্ট বিল্ডিং। এই ওয়েবসাইটটা যাওয়ার পর দেখবেন বামে সুন্দর একটা আমাদের এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে ক্রিয়েট অ্যাপ নামে একটা জায়গা আছে, ক্রিয়েট অ্যাপে আপনি ক্লিক করেন। আচ্ছা, ক্রিয়েট অ্যাপে না গিয়ে এখানে দেখবেন আপনারা ক্রিয়েট উইথ replit এজেন্ট আছে, তারপর চুজ এ টেমপ্লেট আছে, তারপর ইম্পোর্ট ফ্রম গিটহাব। আমরা 3টা অপশনের মধ্যে মাঝখানেরটা চুজ করব, ক্রিয়েট টেমপ্লেট। তো আমরা C++ দিয়ে শুরু করতে চাই, মানে C++ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমি কোড লিখতে চাই। এখানে বাম পাশে আপনাদের কিছু করার নেই, ডান পাশে দেখবেন একটা টাইটেল নামে একটা জায়গা আছে। টাইটেল মানে আপনারা যেই প্রজেক্ট ক্যালকুলেটরটা বানাবেন, ওই ক্যালকুলেটর বা সামথিং ক্যালকুলেটর, ওই সামথিংটা আমরা দিয়ে কাজ শুরু করব। আমাদের এটা হচ্ছে প্রজেক্ট টাইটেল। তো ক্রিয়েট অ্যাপ বাটনে ক্লিক করলে ও আমাদেরকে একটা প্রজেক্ট কিছু ফোল্ডার সহ বানিয়ে দিবে। আমাদের সব ফোল্ডার আজকে বোঝার দরকার নেই, আমাদের যতটুকু বোঝার দরকার আমরা ততটুকু নিয়ে আজকে কনসার্ন, ততটুকু নিয়ে আমি কথা বলবো, রাইট? সো নেক্সট করে যাব। এগুলো আমাদের দেখার আপাতত দরকার নেই। আমাদের দেখার দরকার কোথায়? দেখেন এই ডান পাশে এই অ্যাসিস্ট্যান্ট মোডটা আমি কেটে দিব। অ্যাসিস্ট্যান্ট মোডটা কেটে দিয়ে আমি একটা যেই উইন্ডোটা পেয়েছি সেটাকে দেখার চেষ্টা করব। এখানে একটা ফাইল আছে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, main.cpp। আমি বলছিলাম না সিপিপি কি, .mp4 .mp3 ফাইলের মতো ফাইল, যেটাকে রান করতে আমার একটা সফটওয়্যার লাগে। এই সফটওয়্যারটা এই ওয়েবসাইটটা যেখানে হোস্ট আছে সেখানে ইনস্টল করা আছে, ওই সার্ভারে ইনস্টল করা আছে। আমি যদি main.cpp আমার নিজের লোকাল মেশিনে ইনস্টল করে চালাইতে চাই, main.cpp-কে যদি রান করতে চাই, আমার C++ সফটওয়্যারটা লাগবে, লাইক ভিএলসি প্লেয়ার, রাইট, লাইক মিডিয়া প্লেয়ার। ওই প্লেয়ারটা আমার কাছে থাকা লাগবে।
আমরা যেমন MP4 প্লেয়ার করার জন্য যে ফাইলটা রাখি ওই সেম ফাইল আমারও থাকা লাগবে। তো আমি রান বাটনে ক্লিক করব, ক্লিক করলে ডান পাশে আউটপুট দেখব। সো এখানে আমার 3টা মেইন কনসার্ন আছে, 3টা মোটা দাগে। আমি এটাকে প্লাস করে নেই সো দ্যাট আপনারা দেখতে পারেন আরও। 3টা কনসার্ন আছে। একটা হলো লেফট সাইডে ফাইলস নামে একটা পড আছে, এই একটা হচ্ছে যে আমাদের কলাম। সেকেন্ড কলাম হচ্ছে main.cpp, যেখানে আমরা কোড ফাইলগুলো এডিট করব। থার্ড যে কলাম আছে এখানে আমরা আউটপুটগুলো দেখতে পারবো, যেখানে কনসোল লেখা আছে, রাইট। একটা জায়গায় ফাইল আছে, একটা জায়গায় মাঝখানে কলাম আছে, একটা জায়গায় আমাদের আউটপুট দেখানোর একটা জায়গা আছে। তো আমি এটাকে একটু ফরম্যাট করে নেই, লাইন বড় করার কারণে কেটে গেছে। তো আমি কি বললাম যে কোডারটা আসলে কি করে, যেগুলো কাজ মানুষ পারে না বা ছোটোখাটো যন্ত্রপাতি পারে না সেগুলা নিয়ে কোডাররা কাজ করে। তো কোডাররা সেগুলো নিয়ে কাজ করে, রাইট। তো আমি বললাম 12 + 12, ধরেন এটাই অনেক কঠিন যোগ, আমি মানে আলোচনার খাতিরে ধরে নেই। তো যোগটা করলে কি শুধু হবে? কোডাররা কয়টা কাজ করে? 3টা কাজ করে। কোডাররা 3টা কাজ করে, রাইট। কি কি কাজ করে আবার একটু বলেন তো? কোডাররা 3টা কাজ যে করে, 3টা কাজ কি কি করে? 1 নম্বর হলো তারা ক্যালকুলেশন করে, 12 + 12 যোগ করবে। এই ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা কোথাও স্টোর করে। ধরেন রেজাল্ট নামে একটা কি বলবো বাকেট বা একটা প্লেস, এর মধ্যে আমার এই ভ্যালুটাকে স্টোর করতে হবে। সেটার জন্য ইকুয়াল সাইন ইউজ করে প্রোগ্রামাররা। তার মানে 2টা নাম্বার যোগ করে আমি 2টা নাম্বার যোগ করা লাগবে আগে, এই 2টা নাম্বার আগে যোগ করা লাগবে। করার পর আমার সেকেন্ড আরেকটা জায়গায় এই ভ্যালুটাকে রাখতে হবে। সেটা রাখার প্রসেস হলো রেজাল্ট নামে একটা পাত্র বানিয়ে নিলাম, বা রেজাল্ট নামে একটা বাক্স বানিয়ে নিলাম, রেজাল্ট নামে একটা বালতি বানিয়ে নিলাম। ইটস এ ডেটা স্টোর। যোগফল, বিয়োগফল, ভাগফল যে কোনো ভ্যালু আপনি এর মধ্যে রাখতে পারবেন, এবং এই ব্যাপারটাকে বলে ভ্যারিয়েবল। এই রেজাল্ট নামে যে ব্যাপারটা আমি লিখলাম এটাকে বলে ভ্যারিয়েবল। তার আগে যে লেখাটা লিখেছি এটা নিয়ে আপাতত আমাদের মাথা ব্যথা নাই। এটা না আমি এখানেও তো বলি নাই, তাই না? ইন্ট মানে কি, এখানেও বলছি না আপাতত ইন্ট মানে কি। তার মানে রেজাল্ট হচ্ছে আমাদের জন্য একটা মানে ডেটা স্টোরেজ। তো যখন আমি রেজাল্ট মানে বলছি ডেটা স্টোরেজ, তার মানে কম্পিউটার মেমোরিতে আমি কি বলেছি, আপনার এই প্রোগ্রামটা যখন রান বাটনে ক্লিক করবেন তখন ফিজিক্যাল কম্পিউটারে কি কি জিনিস ইউজ হবে? ফিজিক্যাল কম্পিউটারের CPU ইউজ হবে, ফিজিক্যাল কম্পিউটারের RAM ইউজ হবে, তাই না? ফিজিক্যাল কম্পিউটারের CPU, ফিজিক্যাল কম্পিউটারের RAM, ফিজিক্যাল কম্পিউটারের যতগুলা ডিভাইস আছে সবগুলো ইন অ্যাকশনে আসতে পারে। CPU, RAM এবং আপাতত আমাদের জন্য ইনপুট আউটপুট ডিভাইস, IO, ইনপুট আউটপুট যে আমাদের মেকানিজম আছে সেগুলো ইন ইউজে আসবে। সো আমি যখন বললাম 1 + 1 যোগ করে কত হয়, এইটা হিসাব করার জন্য কম্পিউটার কার উপর ডিপেন্ড করবে? CPUর উপর ডিপেন্ড করবে। CPU জানে আসলে 1 + 1 বলতে। 1 + 1 কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে এই প্রশ্নটা 1 × 1 কত হয়, 1 × 1 যে 2 হয়, এই ব্যাপারটা CPUর মধ্যে আগে থেকে ইনস্টল করে দেওয়া আছে। CPUর মধ্যে আগে থেকে ইনস্টল করে দেওয়া আছে। কোথায় ইনস্টল করে দেওয়া আছে? আপনি যখন CPU লিখবেন, CPU দিয়ে যে এরকম একটা চিপ দেখেন না, এই যে এরকম একটা চিপ, এর মধ্যে অলরেডি এগুলো দেওয়া আছে। সেই ব্যাপারটাকে বলবে ALU বা অ্যারিথমেটিক লজিক ইউনিট নামে একটা জায়গা আছে, সেখানে এগুলো বলা আছে, কোথাও না কোথাও বলা আছে। ওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আপাতত। কোডার হিসেবে আমাদের ওগুলো নিয়ে মাথা ব্যথা না করলেও চলবে। এখন যখন আপনি এই 1 + 1 সমান কত হয় এটাকে ক্যালকুলেট করে কোথাও আপনি দেখাইতে চাবেন, তখন আপনার RAM জিনিসটা ইউজ হবে এবং IO ডিভাইসগুলো ইউজ হতে পারে। তো এখন আমি যদি বলি 1 + 1 যোগ করে কত হয়, এটা আমি কোথাও স্টোর করব, তখন স্টোর করার জন্য একটা জায়গা দরকার। সেই জায়গাটার একটা নাম দেওয়া দরকার। তাকে নাম যে কোনো কিছু হতে পারে, যেমন রেজাল্ট হতে পারে, তারপরে হচ্ছে ডেটা হতে পারে, তারপরে হচ্ছে ভ্যালু হতে পারে, XYZ হতে পারে, যে কোনো কিছু ABCD হতে পারে। এটা কোনো বাধা দ্বারা নিয়ম নেই। যেমন আপনার বাড়ি কিনলে আপনি বাড়ি সুন্দর একটা নাম দেন, নিজের দেয়া একটা নাম দেন, সরকার আবার কিন্তু আপনার বাড়ির আরেকটা নাম দেয়। সো এটা হচ্ছে আপনার সেই নিজের দেয়া নাম। আপনার প্লটের একটা অদ্ভুত নাম্বার থাকে না, খতিয়ান নাম্বার, বা হচ্ছে যে আপনার সিটি কর্পোরেশন প্রদত্ত একটা বাড়ির নাম্বার, ওই নাম্বারটা যেমন থাকে আপনার বাড়ির সামনে বা ফ্ল্যাটের সামনে সুন্দর করে মায়া কানন, তারপর হচ্ছে যে সাজের মায়া, এরকম বিভিন্ন প্রকারের নাম যে আপনি প্রোভাইড করেন, ওরকম একটা নাম আপনি এখানে দিতে পারেন, ABCD, রাইট? ওই নামটা আপনি দিতে পারেন। কিন্তু মেইন কথা হচ্ছে আমাদের এতটুকু কনসার্ন না। 1 + 1 যোগ করলে কত হয়, এটার জন্য আমরা কি করি? এটা কোথাও স্টোর করার জন্য আমরা একটা জায়গা নেই। সেই জায়গাটা কোন টাইপের জায়গা সেটাও আমার বলতে হয়। সেটা হচ্ছে আপনার টাইপটা বলতে হয় ইন্ট মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার উদাহরণ কি? 1 2 3 4 5 6, যেখানে কোনো দশমিক নাই। 8 9 10 8 9 10 11 12 100 300 400 600, এটা হচ্ছে সেই রকম ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ইন্টকে বলে পূর্ণ সংখ্যা। এটাকে বলে এই যে ডেটাটা যেটা আমি যোগ করে রাখলাম, মানে এই যেই বাড়িটা আমি এখানে যে বাড়ির নামটা দিলাম, এই বাড়িটা কী টাইপের?
এই বাড়িটা কি কমার্শিয়াল বাড়ি, এই বাড়িটা কি ভাড়া বাড়ি, এই বাড়িটা কি হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য ইউজ হবে, এই বাড়িটা কি ব্যবসার জন্য ইউজ হবে, দোকানের জন্য ইউজ হবে, কোন টাইপের কাজের জন্য এই বাড়িটা ইউজ হবে সেটাকে বলে নিতে হয়। তো আমাদের বাড়িটা আমরা নিয়েছি, আমাদের জায়গাটা নিয়েছি, কম্পিউটারকে বলে দিয়েছি এখানে শুধু ইন্টিজার নাম্বার রাখবে, আমরা আর কোনো ঝামেলা করবো না। সো যাই করে নিয়ে আমাদের পরে আবার কথা হবে। কিন্তু আমার মেইন পয়েন্ট ছিল কি, তো যোগ তো এত সহজ যোগ হবে না, না ডিভাইডেড বাই 23 হবে, তারপর আবার মাল্টিপ্লাইজ বাই 0.87 হবে, তারপর আবার আপনার মাইনাস হবে 1 2, এইরকম যোগ বিয়োগ ভাগ গুণ তো হতেই থাকবে। এই ডিফিকাল্ট যোগগুলো আপনি যখন রান করবেন, লেটস সে ফর এক্সাম্পল এখানে স্টোরিংয়ের কোনো ব্যাপারই নেই, শুধু আমি একে রান করতে চাচ্ছি, শুধু আমি কি করতে চাচ্ছি, এইরকম একটা যোগ বিয়োগ ভাগ, কমপ্লেক্স যোগ বিয়োগ ভাগ গুণকে আমি রান করতে চাচ্ছি, তাও কম্পিউটার করবে। যদি এটা এখানে এরর দিবে, আলোচনার খাতিরে ধরে নেই আমরা এই কাজটা এখানে হবে, কম্পিউটার এখানে আমাদেরকে করতে দিবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, স্টোর না করো ছাড়াও করতে দিবে। তো এই যে লাইনটা যে কাজটা করলো, এই লাইনটার কাজ করার জন্য কম্পিউটার ইন্টারনালি অনেকগুলো হিসাব কিতাব করে। সেই হিসাব কিতাবগুলো আজকে আমাদের বোঝারও বিষয় না, আমরা আজকে শুধু দেখবো যে এই যোগ বিয়োগগুলো কীভাবে হয়। তো আমাদের ইন্ট রেজাল্ট আগেই এতটুকুর কাজ হবে, ডান পাশের কাজটা আগে হবে, ডান পাশে যে কাজটা আছে ওইটা আগে হবে, তারপর হয়ে যে ভ্যালুটা আসবে লাইক 1 + 1 সমান যে 2 হলো, 2 হয়ে আপনি যদি এইখানে এটা প্রিন্ট দিতে চান, C++-এ std লিখতে হয়, তারপর এখানে রেজাল্ট দিতে হয়, ঠিক আছে, রেজাল্ট দিতে দিয়ে আপনি কমা দেন। আপনাদের আপাতত আজকেই কোড ফাইল কাজ করবে কি করবে না এগুলা নিয়ে কি এত মাথা ঘামানোর দরকার নেই। আমরা কিভাবে কোড ফাইল সিনট্যাক্স লিখতে হয়, ডান পাশে এগুলো এরর কি, এগুলো নিয়ে মাথা ঘামানোর আপাতত দরকার নেই, রাইট। তো সি আউট আমি যদি প্রিন্ট করতে চাই C++-এ আমরা জানি সি আউট করে রেজাল্ট লিখতে হয়। std কি জিনিস, স্ট্যান্ডার্ড। সি আউট মানে কি, আউটপুট দেখানো, আইও দেখানোর একটা প্রসেস। সেই কোডগুলো কে লিখে দিয়েছে, এই স্ট্যান্ডার্ড নামে একটা লাইব্রেরির মধ্যে সি আউটটা লিখে দিয়েছে, যেটা C++ ল্যাঙ্গুয়েজ যারা বানিয়েছে ওরাই কাজটা করিয়ে দিয়েছে। তো এই যে 2টা আমরা এখানে প্রিন্ট করলাম, তো আপনি আসলে এত কিছু না করে ডিরেক্ট এই 1 + 1টা এইখানেও আপনি প্রিন্ট করতে পারতেন। অন দ্য ফ্লাই যোগ করে আপনাকে কি দিত, যোগের রেজাল্টটা এই ডান পাশে আপনাকে দেখাইতো, অন দ্য ফ্লাই এই কাজটা করতো। হ্যাঁ, এরকম কঠিন যোগগুলো করতে পারতো, কিন্তু এই যোগটা করে সে ইন্টারমিডিয়েট একটা জায়গায় স্টোর করে। আপনি স্টোর করেন বা না করেন, কম্পিউটার এই যোগটা করে, যোগফল একটা জায়গায় হোল্ড করে, তারপর হচ্ছে কাউন্টের এই যে সি আউটের মধ্যে আপনাকে এই ভ্যালুটা দেখায়। তার মানে আমি যে বলতেছিলাম, কম্পিউটেশন যারা করে, যারা কোড লেখে, তারা কি করে, ক্যালকুলেশন করবে, যোগ বিয়োগ ভাগগুণ, তারপরে স্টোর করবে সেই ভ্যালুটা, সে নিজে করুক বা কম্পিউটার ইন্টারনালি করুক, স্টোর করা হবে আগে, তারপর সে সেই ভ্যালুটা কি করবে, প্রিন্ট করাইতে চাবে, কোথাও না কোথাও প্রিন্ট করাইতে চায়। এই 3টা জিনিস ভাই, আর কিচ্ছু না, এই 3টা জিনিস, রাইট। সো আপনি এই 3টা জিনিস কি করলেন, যোগ বিয়োগ ভাগগুণ করলেন, স্টোর করলেন, মানে আপনি মেমোরিতে, কম্পিউটার মেমোরিতে এটা রাখলেন প্রথমে, কম্পিউটার মেমোরিতে রাখার পর কি হলো, এটা যোগ বিয়োগ ভাগগুণ হলো, তারপর আপনি চাইবা মাত্র সি আউটের মধ্যে এই ভ্যালুটাকে আমি প্রিন্ট করলাম। মাথার উপর দিয়ে গেলেও একটু টাইম দেন, মাথায় আসবে। যেমন হচ্ছে যে আরও যদি সুন্দর মতো গুছায় বলতে চাই, আগের লাইনটার পার্সপেক্টিভে এরকম আমাদের ইন্ট যোগ বের করতে চাই না, সাম বের করতে চাই, সামের মধ্যে আমরা 12 + 12 + 89 এরকম আমরা ভ্যালু, অনেক বড় ভ্যালু আমরা রেখে দিলাম, রাইট। এখন এই বড় ভ্যালুটা, সরি একটু কমতে হবে আমার, এই যে ডান পাশের কাজটুকু করে ভ্যালুটা আমি ভ্যালুটা আমি আবার লোড করলাম, এর মধ্যে একটা বিষয় আছে, এই যোগগুলো কিভাবে হলো, কে বললো কম্পিউটারকে যোগ করতে, এটা একটা বিষয় আসে না। তো ধরেন কম্পিটিশনে ঢোকার আগে আপনার ওই যে কমন সেন্স, লজিক্স অ্যান্ড কম্পিটিশনের বেসিকগুলো আগে আপনার বুঝতে হয় না, নাহলে তো আপনার এখানে এসে মানে সব কিছু ক্যারি করা অনেক ডিফিকাল্ট। এখন আসেন তো আমরা একটা জিনিস অ্যানালজি হিসাব করি, আমরা অ্যানালজি একটা হিসাব করতে চাই, সেটা হলো লেটস অ্যাজিউম আপনার বয়স কেবলমাত্র 1 বছর, অথবা আপনার বাসায় কোনো পিচ্চি আছে, যে পিচ্চি মানুষ থাকে না, তাদের বয়স কেবল 1-1.5 মাস। এই ছেলে অথবা এই মানে বেবি বয় অথবা গার্ল, এদেরকে যদি তুমি জিজ্ঞেস করেন 1 + 2 = কত হয়, সে কি উত্তর দিতে পারবে? সে কি এটার উত্তর দিতে পারবে? আপনার কি মনে হয়? নো, পারবে না। আবার এখন ধরেন আপনার গ্রামে এমন স্টোরি অবশ্যই আপনি কখনো শুনছেন যে ওই লোকটার বয়স হচ্ছে 32, ওই লোকটার বয়স, আর এর বয়স হচ্ছে 1 মান্থ। 32 যে লোকটার বয়স, ওর একটা রিসেন্টলি কার অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ না করুক,
বোঝানোর জন্য শুধু আমি বলতেছি, এটা কারোর সাথেই যাতে না হয় আমি বোঝানোর জন্য শুধু বলছি। কার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই লোকটার ডক্টর বলছে এই লোকটার কিছু মনে করতে পারবে না, কাউকে চিনতে পারতেছে না, তার মেমোরি লস হয়েছে। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন 1+1 = কত হয় বাবা, বলতে পারবা তুমি? সে কি বলতে পারবে? কিন্তু দুইটাতে দুইজনই বলতে পারতেছে না, কিন্তু দুইজনের কেস ডিফারেন্ট। এবং এই দুইটা উদাহরণের সাথে আমাদের এই যোগ করার ব্যাপারটাও রিলেটেড। আমি আসতেছি আস্তে আস্তে, রাইট? কিভাবে রিলেটেড এখানে? তো চলেন কিভাবে রিলেটেড আমরা একটু দেখে নিই। তো এইখানে আমরা জানি একটা মাথার মধ্যে 1+1 = 2 এটাকে শিখিয়ে দিতে হবে আপনাকে, ছেলে অথবা মেয়েটাকে। সে যত বড় হবে তার ব্রেনের ক্যাপাসিটি ওয়াইজ আমরা তাকে বলবো বাবা এটা মানে এটা, এটা মানে এটা। সে একটা মুখস্থ করবে, একটা জিনিস মুখস্থ করার পর কি হবে, তার ব্রেনের মধ্যে এই জিনিসটাকে আমরা কি করব, ইনজেক্ট করব। যে বাবা 1+1 = 2 হয়, 1+3 = কত হয়, 1+1 কত হয়। নাম্বারিং প্রসেস শেখাবো, গণনা প্রসেস শেখাবো, বাংলা ভাষা ইংলিশ ভাষা শেখাবো, ম্যাথমেটিক্যাল টার্মস শেখাবো। তার মধ্যে এই মাথার মধ্যে নিউরাল নেটওয়ার্কস ক্রিয়েট হবে, তার মাথার মধ্যে এগুলো দিয়ে মাইন্ড ম্যাপিং করা শুরু হবে, তার মাথার মধ্যে রেজাল্টগুলো সেভ হবে। এখন যেই লোকটার অলরেডি আমি বললাম যার একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সে অলরেডি তার হেডের একটা মেমোরি পার্ট থাকে। আপনার মাথায় যেমন কম্পিউটারে যেমন মেমোরি থাকে, হার্ড ডিস্ক থাকে, র্যাম থাকে, আপনার মাথায় ওই রকম একটা মেমোরি থাকে। তার কি হয়েছে, তার ক্ষেত্রে কি হয়েছে, এটা হচ্ছে নাল হয়ে গেছে, তার ক্ষেত্রে এটা ভয়েড হয়ে গেছে, শূন্য হয়ে গিয়েছে, ইরেজ হয়ে গিয়েছে, রাবার দিয়ে মুছে দেওয়ার মতো এই জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে। সাময়িকভাবে এটা করাপ্টেড হয়ে যেতে পারে, পার্মানেন্টলি করাপশনে যেতে পারে, আবার এটা হচ্ছে ইররিকভারেবল প্রসেসেও যেতে পারে, যেটার কোনো দিনও ব্যাক করা সম্ভব না। সে এইরকম একটা স্টেটে চলে যায়। এরকম একটা স্টেটে চলে যাওয়ার পরে সে আর কি করে, 1+1 = 2 হয়, এই কনটেক্সটটা এটা যেখানে সেভ থাকে, মুখস্থ করতে করতে যে জায়গায় সেভ ছিল, আর আপনি যখন মুখস্থ করছেন আপনার লজিক্যাল ইউনিট, আপনার হচ্ছে যে মেমোরি ইউনিট, দুইটা ইনঅ্যাকশনে ছিল। লজিক্যাল ইউনিট মানে যেটা ক্যালকুলেট করবে, আর মেমোরি ইউনিট মানে যে ক্যালকুলেশনটা যে সেভ রাখে, তাই না? এই দুইটা জায়গায় কী হয়েছে, তার নষ্ট হয়ে গিয়েছে। এই নষ্ট হওয়ার কারণে বেচারা আর উত্তর দিতে পারতেছে না। তো আমার কম্পিউটারের মধ্যেও যদি এই জিনিসটা নষ্ট হয়ে যায়, এই জিনিসটা র্যাম নষ্ট হয়ে যায়, হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, সিপিইউ নষ্ট হয়ে যায়, এই জিনিসটা অ্যাটলিস্ট সিপিইউ যদি নষ্ট হয়ে যায়, ধরুন হার্ড ডিস্ক নষ্ট হলে হয়তো বা কিছু হবে না, সিপিইউ যদি নষ্ট হয়ে যায়, আমি কি এটা আমার কম্পিউটার এটা উত্তর দিতে পারবে? এই ক্যালকুলেটর উত্তর দিতে পারবে? করাপ্টেড হয়ে গেলে এখানে 1+1 যোগ করলে কত হয় এটা উত্তর দিতে পারবে না। কেন পারবে না? কারণ এটা সিপিইউ নষ্ট। তার মানে এই ছোটো বাচ্চাটাকে যে আমি শিখাইছিলাম 1+1 যোগ করলে 2 হয়, এই ব্যাপারটা কম্পিউটার সিপিইউ এএলইউ নামে একটা ব্যাপার থাকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এইখানে তাকে সেই জ্ঞানটুকু দিয়ে দেওয়া হয়, সিপিইউর মধ্যে সেই জ্ঞানটুকু দিয়ে দেওয়া হয়। এই যে প্রসেসরগুলো দেখেন, এইখানে হাজার হাজার এখানে ব্যাপার স্যাপার ঘটে, ওগুলো আমরা আস্তে আস্তে দেখব। এইরকম জায়গার মধ্যে এই জ্ঞানটুকু তাকে ফিট করা থাকে। কে ফিট করে? এখন এই জ্ঞানটা কে ফিট করে? 1+1 যোগ করলে যে 2 হয়, এটা তো আমরা কম্পিউটার জানে। এই জানা অংশটাকে আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে ফিট করাচ্ছি। এটা কিন্তু অন দ্য ফ্লাই হচ্ছে না, এটা আপনার কম্পিউটারের হার্ডওয়্যার জানে 1+12 কত হয়, 1+1 কত হয়, আপনার হার্ডওয়্যার সেই হিসাবটা করে আপনাকে দিচ্ছে। তো অ্যাজ এ কোডার আপনি যখন কোনো হিসাবপাতি করতেছেন, আপনাকে কম্পিউটারের এই সাইডটাও হেল্প ইন অ্যাকশানে আসতেছে। কম্পিউটারও আপনাকে হেল্প করতেছে এই যোগাযোগটা করায় দেওয়ার জন্য। কম্পিউটারও আপনাকে বলে দিচ্ছে যে এই যোগফল করলে এত হবে। কম্পিউটারের হার্ডওয়্যার যে কাজটা করতে পারে সেটা থেকে বের করে আনার জন্যই তো আমাদের কোডিং ল্যাঙ্গুয়েজ দরকার, তাই না? কম্পিউটারের যে 1+1 যোগ করলে 2 হয়, 1+2 যোগ করলে 3 হয়, কম্পিউটারের মাথায় যে অনেক মানুষের মতো বুদ্ধি আছে, এই বুদ্ধিগুলোকে ইউজ করার জন্যই তো, এই বুদ্ধিগুলোকে আমাদের মানুষের কাছে পৌঁছানোর জন্যই তো কোডিং ল্যাঙ্গুয়েজ। এই ইন্টারফেসিংগুলো কোডিং ল্যাঙ্গুয়েজ করতে পারে, এই বুদ্ধিগুলো কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে। কিভাবে করতে পারে? ওই যে আগের আমাদের থিওরি না, একজন কোডার বা একজন প্রোগ্রামার কম্পিউটারের এই ইন্টারনাল ডিভাইসগুলো ইউজ করার জন্য কিছু এপিআই পায়, কিছু ইন্টারফেস পায়, কিছু অটোমেটিক টুলস পায়, লাইব্রেরি পায়। যেমন আমরা যদি এখানে সি আউট করি, এসটিডি সি আউট, এই সি আউট হচ্ছে একটা ইনপুট আউটপুট লাইব্রেরি। এটাকে আমরা যদি ইউজ করতে চাই, সাম ইজ সাম। এই যে আমরা যে এখানে সি আউট করলাম স্ট্যান্ডার্ড লাইব্রেরির আন্ডারে, আইও স্ট্রিম ইনপুট আউটপুট নিয়ে কাজ করলাম। এই ম্যাথমেটিক্যাল কাজ করার জন্য কোনো লাইব্রেরি আলাদা করে ইম্পোর্ট করতে হয়নি, এটা বাই ডিফল্ট দেয়া থাকে। যদি না দেয়া থাকতো এখানে ইনক্লুড ম্যাথস, ইনক্লুড অ্যারিথমেটিক্স, এগুলো ইনক্লুড করা লাগতো। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিফল্ট একটা জিনিস, এটা লাগবেই, এটার এক্সট্রা করে ইম্পোর্ট করা লাগে না।
কোডাররা যারা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ বানিয়েছে অলরেডি এটার মধ্যে দিয়ে দিয়েছে যোগ বিয়োগ ভাগ গুণ করার জন্য যে ইন্টারফেসিং দরকার এগুলো করা আছে। এই জন্যই আপনি আপনার কোডের মধ্যে 12+13 লিখতে পারতেছেন, 1+2 লিখতে পারতেছেন। তো পুরো ব্যাপারটাকে যদি আমি মানে পুরো ব্যাপারটাকে যদি রিভাইজ করি, তার মানে আপনার মাথায় যেমন এক ছোটো বাচ্চার কাছে যেমন 1+1 কত হয় এটা থাকে না, একটা কম্পিউটারের মধ্যেও থাকবে না যদি না কম্পিউটারের সিপিইউ, যদি না কম্পিউটারের অ্যারিথমেটিক ইউনিট, যদি না কম্পিউটারের মধ্যে প্রিলোডেড অবস্থায় এই নলেজগুলো ফিড না করা থাকে, যোগ বিয়োগ ভাগ গুণের নলেজগুলো ফিড না করা থাকে। কম্পিউটার শুধু যোগ বিয়োগ ভাগ গুণ করে না, অ্যারিথমেটিক কাজ করে না, কম্পিউটার আসলে কিছু লজিক্যাল কাজও করতে পারে। যেমন আপনার বয়স 20, আপনার বয়স 12, আমার বয়স হচ্ছে ধরেন 9। কম্পিউটারের এগুলো চেক করতে পারে, কে বড় কে ছোট, সত্য মিথ্যা ট্রু ফলস চেক করতে পারে। তার মানে কম্পিউটার লজিক চেকও করতে পারে। আর কম্পিউটার যোগ বিয়োগ ভাগ গুণের জন্য বললাম যে অ্যারিথমেটিক করতে পারে, যোগ বিয়োগ ভাগ গুণ করতে পারে, লজিক চেক করতে পারে, তাই না? কম্পিউটার একটা বিশেষ 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 ক্ষমতা হচ্ছে কম্পিউটার এই যোগ বিয়োগ ভাগ গুণ সব ক্যালকুলেশন করার পর এগুলো কোথাও না কোথাও সেভ রাখতে পারে। তো আমি এখানে দুইটা জায়গায় সেভের কথা বলছি। কিছু জায়গায় সেভ, যেমন 1+1 যোগ করলে যে 2 হবে, কিছু সেভ আপনার ইন্টারমিডিয়ারি একটা জায়গায় সেভ হয়, যেমন সেটাকে বলতে পারে র্যাম বলতে পারি, সেটাকে হার্ড ডিস্ক বলতে পারি। আবার কিছু সেভ আছে কিছু ক্যালকুলেশন কিছু ক্যালকুলেশন করার জন্য এটা কি বলে, কিছু ক্যালকুলেশন করার জন্য সিপিইউ তার নিজের সাথে কিছু মেমোরি অ্যাটাচ করে রাখে, সেগুলোতে আমরা পরে আসবো, আপাতত আমাদের জানার দরকার নেই। তো আপাতত সেটা না জানলেও আমাদের চলবে, জানার দরকার নেই, যেমন না জানলেও চলবে। তার মানে এই যে সাম নামে যখন আমরা ভ্যারিয়েবলের মধ্যে সাম নামে একটা ডেটার মধ্যে এই রেজাল্টে স্টোর করব, এই মেমোরিটা কোথায় থেকে নিবে, এটা হলো আমার প্রশ্ন। কম্পিউটার সেভ করে রাখতে পারে, কম্পিউটারের সেভিং ডিভাইস হলো কম্পিউটারের র্যাম। এই ধরনের যখন আমরা জিনিসপাতি ইউজ করব, যোগ বিয়োগ ভাগ গুণ করে কোথাও না কোথাও স্টোর করতে চাবো, সেই স্টোর করার জায়গাটা হলো কম্পিউটারের জন্য র্যাম, রাইট? কম্পিউটারের র্যাম ইউজ হবে। দেখেন হিসাব মিলে কিনা। তার মানে এই যে ইন্ট, তার মানে একটা যোগ 12+12 যোগ করে যদি আমি কোথাও সেভ রাখতে চাই, ডেটা নামে কোনো জায়গার মধ্যে সেভ রাখতে চাই, এই ডেটা নামে জায়গার মধ্যে সেভ ডেটা নামে যে জায়গাটা নিলাম, ডেটা নামে যে জায়গাটা নিব, সে কোথায় থেকে জায়গাটা নিবে? সে আসলে জায়গাটা নিবে এরকম র্যাম থেকে ডেটাটা নেবে, নিয়ে ভ্যালুটা কোথায় দিবে? এই ডেটার মধ্যে সেভ রাখবে। আবার আমি আগের জায়গায় যাই। প্রোগ্রামাররা কি করে? প্রোগ্রামাররা আজকে এখন দেখলাম, আরেকটা জিনিস জানলাম, প্রোগ্রামাররা যোগ বিয়োগ ভাগ গুণ ক্যালকুলেশন করবে কি ইউজ করে? প্রোগ্রামিংয়ে আপনার ওএসের মধ্যে, আপনার কম্পিউটারের মধ্যে যে অলরেডি ফিট করা নলেজ আছে অ্যারিথমেটিক এবং লজিক পার্ট, এই লজিক পার্টগুলো সে ইউজ করবে। লজিক পার্টগুলো ইউজ করে কি করবে? কোথাও না কোথাও স্টোর রাখবে। কোথায় স্টোর রাখতে পারে? আমরা একটা জায়গা আজকে দেখলাম র্যামে স্টোর করে রাখতে পারে। এখন র্যাম থেকে স্টোর করার পর কি হবে? যদি আমি সি আউট করতে পারি, সেটার আউটপুট দিতে পারে, বা চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে। ব্যাপারটা এইরকম, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে। তিনটা জিনিস র্যাম। তার মানে এখানে যদি আমি ইন্ট ডেটা লিখি, ডেটার মধ্যে 12+2 ইন্ট ডেটা কী জিনিস সেটা আমি এখনও ডিটেলে বলিনি, শুধু আজকে কোড কিভাবে রান করে আর এর কি চিন্তাধারা কি, ফিলোসফি কি, সেটা বোঝার চেষ্টা করতেছি আমি, রাইট? সো এখন এই ব্ল্যান্ডটাকে যদি আমি ব্যাখ্যা করি, কি করলো প্রোগ্রামার হিসেবে আমি কি করলাম? 12+12 যোগ করলে কত হয়, এই প্রশ্নের উত্তরটা আমাকে কে দিবে তাহলে? এটা কি আমার C++ কোড দিবে? একজন কোডার দিবে? C++ কোড যে ডিজাইন করছে কি এটা জানে না। আমি কোড লিখতেছি, আমি এটা জানি না। এটা কোথায় দেয়া আছে? এটা দেয়া আছে যে আপনার ওই যে বাচ্চা, একদম ছোটো বাচ্চার মেমোরির মধ্যে যেরকম যোগ বিয়োগ ভাগ গুণ ফিট করে দেওয়া থাকে, লজিক ফিট করে দেওয়া থাকে। একজন মানুষ অ্যাক্সিডেন্ট হলে যেমন ভুলে যায়, তারপরে আমরা বলছিলাম সিপিইউর মধ্যে এটা সেভ থাকে, ওই সিপিইউ জায়গার মধ্যে এটা অলরেডি সেভড অবস্থায় আছে। সিপিইউ জায়গার মধ্যে সিপিইউ অলরেডি জানে, সিপিইউ ইজ আ ব্রেইন, কম্পিউটার্স ব্রেইন। এই জায়গাটার মধ্যে অলরেডি জানে যে 12+12 যোগ করলে কত হবে, এই প্রশ্নের উত্তরটা ফেরত দেয়। এই কাজটা হবে একদম ওই সিপিইউ এন্ডে, এই কাজটা হবে। এই কাজটা শুধু ইন্টারফেস হয়ে আপনার কাছে ফেরত আসবে। ব্যাপারটা এরকম, আপনার বন্ধু আপনাকে জিজ্ঞেস করলো, দোস্ত 12+12 যোগ করলে কত হয়? এটা আপনি আপনার কান দিয়ে শুনবেন, ইনপুট দিয়ে শুনবেন, তারপর আপনি মাথার মধ্যে প্রসেস করবেন, তারপর আপনি এটাকে ফেরত দিবেন। তার মানে এই জায়গাটুকু কম্পিউটার করে আপনাকে একটা জায়গায় নেক্সট লাইনে সামের মধ্যে আসলে 24 ঢুকাই দিবে। 12+12 যোগ করে যে 24 হয়, 24টা এখানে ঢুকাই দিবে। এই জায়গাটুকু স্কিপ করি আমরা সহজ করার জন্য।
এই জায়গাটা শ্যাডো করে 24 হবে। 24 হইছে বলেই আপনি এখানে 24 আউটপুট দেখতে পাচ্ছেন, কিন্তু এটা আসলে দেখা যায় না। এই যে দেখা গেল না 5 নাম্বার লাইনের কাজটা, এটা করে দেয় কম্পিউটারের কাজ। এই কাজটা কে করবে? র্যাম করবে। র্যাম মেমোরিতে স্টোর করবে, ভ্যালুটা জেনারেট করে যোগ বিয়োগ ভাগ গুণ সিপিইউ করবে। ফার্স্ট হলো যোগ বিয়োগ ভাগ গুণ করবে, সেকেন্ড হলো এটা স্টোর করবে। এখানে দেখেন সাম ইজ 24, কিন্তু 24 তো আমি কোথাও দেই নাই রে বাবা। 24 তো এখানে আমি কোথাও মানে ভ্যালু হিসেবে দেই নাই। কোথা থেকে আসলো? 12 + 12 যোগ হয়ে আসলো। 12 + 12 যোগ হয়ে ব্যাপারটা এমন হবে, কম্পিউটার ইন্টারনালি এই কাজটা করবে, সাম ইকুয়াল 20। এই কাজটা কম্পিউটার ইন্টারনালি করে দিবে। এই কাজটা কম্পিউটার ইন্টারনালি করে দিবে। তারপর এর সাথে যদি আপনি ÷ 2 দিতেন তাহলে কি হতো? এখানে 12 হতো। এই যোগ বিয়োগ ভাগ গুণ কাজটা কোথায় কে করে দিবে? কম্পিউটার করে দিবে। এটার সাথে যদি আপনি আরও 2 গুণন দেন, এটার সাথে যদি আপনি আরও 89 দেন, এটার সাথে আপনি যদি আরও ভাগ, রাইট। এবং এইখানে যদি আপনি সাম না রেখে এটা জাস্ট আচ্ছা সামই থাকুক, জাস্ট রেজাল্ট বোঝানোর জন্য। তো রেজাল্ট বোঝানোর জন্য এটা সামই রেখে দিই আমরা। তো এই যে এত বড় যোগ বিয়োগ ভাগ গুণ, আবার আমরা আগের জায়গায় ফেরত যাই। আমরা কেন যোগ বিয়োগ ভাগ গুণ তো আমরা জানি, আমরা কেন কোড লিখে এটা করতে যাব, তাই না? এআই সলিউশনসের মধ্যে এরকম ব্যাপক ক্যালকুলেশন হয়, ব্যাপক মাত্রায় ক্যালকুলেশন হয়, যোগ বিয়োগ ভাগ গুণ হয়, তাই না? তো বড় বড় ক্যালকুলেশন হয় যেগুলো আমরা চর্মচক্ষুতে দেখতে পারি না, রাইট? এই বড় বড় এই মানে ধরা গেলেও এটা হচ্ছে 500 পেজের একটা যোগ বিয়োগ ভাগ গুণ ক্যালকুলেশন। এটা কে করবে? আপনি করবেন না, আপনি শুধু রেজাল্টটা দেখবেন অ্যাজ ইফ। আচ্ছা এটা যে দিলাম না, এটা হচ্ছে কমা, এটা কমেন্টিং আউট করা, কমেন্টিং আউট করা মানে এই লাইনটা এক্সিকিউট করবে না, এটা লেখাও যা না লেখাও তা। তো এই যে আমরা লিখলাম, এই লেখাটা লিখলাম, এই লেখাটা লেখার মধ্যে যেটা বোঝার বিষয় হলো, দেখেন এখানে কম্পিটিশনের বোঝার বিষয় হলো এই যে ফাঁকা জায়গাটার মধ্যে একটা কিছু হবে, এখানে ইন্টারমিডিয়েট কিছু একটা হবে। তার মানে এই লাইনটা থেকে যখন এই লাইনে আসবে, এইখানে কিছু একটা কাজ হবে। সেই কাজটাকে আমরা সবসময় বলবো, আমি যতবার বলবো কম্পিউটার সাইডকার করবে। তার মানে কম্পিউটার এখানে কিছু হিসাব কিতাব করবে উইথ হেল্প অফ কম্পিউটারের সিপিইউ ইউনিট, লজিক ইউনিট, কম্পিউটারের মেমোরি ইউনিট। তারা আমাদেরকে কিছু কাজ করে দিবে, এবং এই কাজটা করে দেওয়ার ফলেই আমরা আসলে ডিরেক্ট সামের ভ্যালুটা কোথায় দেখতে পারবো? এখানে দেখতে পারবো। তার মানে এখানে অদৃশ্য কিছু কাজ হবে, কম্পিটিশন হবে, যেইখানে আসলে কম্পিউটার আপনার হয়ে, কম্পিউটারের মাথা আপনি ইউজ করবেন, আপনার হয়ে কম্পিউটার কাজ করবে। সাইডকার, সাইডে এসে হিসাব হবে। এনিওয়েজ, যোগ বিয়োগ ভাগ গুণ করার জন্য আমরা কোড লিখি, কোডিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ইউজ করি। কম্পিউটারের এই যোগ বিয়োগ ভাগ গুণগুলো কে করে দেয়? কম্পিউটারের যে পাওয়ার আছে, সিপিইউ আছে, র্যাম আছে, হার্ড ডিস্ক আছে, আইও ডিভাইস আছে, তারা সব ইনঅ্যাকশনে থেকে আমাদের কিছু কাজ অটোমেট করে দেয়। এই ক্ষেত্রে আমাদের কম্পিউটারের অ্যারিথমেটিক ইউনিট এই কাজগুলো করে দিবে। সে জানে অলরেডি 12 + 12 যোগ করলে 24 হয়। আপনার এমন একটা কম্পিউটার যদি ডিজাইন করেন যার মধ্যে অ্যারিথমেটিক ইউনিট বা এএলইউ নাই বা ম্যাথমেটিক্যাল ইউনিট নাই, যে ম্যাথস বুঝে না, ও কিন্তু এটা যোগ বিয়োগ ভাগ গুণ করে আপনাকে ফেরত দিতে পারবে না। তার মানে এটা 24 এখানে প্রিন্ট হবে না। যদিও এটা 24 হবে না, আমি বোঝানোর জন্য বলতেছি 24 হবে। তো চলেন আমরা একটা জিনিস তাহলে আজকের লেকচারে লাস্টের দিকে আমরা চলে আসছি, একটা জিনিস আমরা বলে এটা শেষ করব। আচ্ছা, আমরা এই উদাহরণটাই নিয়ে একটু কাজ শুরু করব আর কি। তো আমরা এখন ব্যাক টু দ্য বেসিক, ওই সেকেন্ড ডের আলোচনায় চলে যাই। কোড ফাইল কীভাবে রান হয় এবং কোডের কী কী ঘটে। রান বাটনে ক্লিক করলে আমাদের কাছে একটা আউটপুট জেনারেট হবে। লেটস সে ফর এক্সাম্পল আমাদের কাছে এখানে আউটপুট জেনারেট হয়ে গিয়েছে। আউটপুটটা হচ্ছে দ্য সাম ইজ সামথিং, এটা আমরা আউটপুট হিসেবে পেয়েছি, রাইট? নো, আমরা আউটপুট হিসেবে এটাকে পেলাম। কপি, এটাকে আমরা আউটপুট হিসেবে পেলাম, রাইট? এই সুগার ক্যান মেশিন যারা দেখেছেন, যারা দেখবেন যে সুগার ক্যান মেশিনে কী হয়, কোড মানে একটা হচ্ছে যে আপনার আখের একটা লাঠি, সেটাকে ইনসার্ট করা হয়। ইনসার্ট যে আপনি করবেন, পুরাটাকে তো ইনসার্ট করতে হবে, তাই না? আপনি তো আর মানে ইনসার্ট করার সময় বলতে পারবেন না যে আমাকে 2 ইঞ্চি জায়গা বাদ দিয়ে তুমি জুসিং করো। এটা কি সম্ভব? 2 ইঞ্চি জায়গা বাদ দিয়ে কি জুসিং করা সম্ভব? সম্ভব না তো, না? তো ওই ব্যাপারটাও কোডিংয়ের ক্ষেত্রে সত্য। রান বাটনে ক্লিক করলে এখানে যেমন জিনিসটা ঢুকাই দিলে একদম পুরাটাই জুসিং হবে, পুরাটা একদম থেতলে পুরাটা জায়গায় একদম ক্র্যাশ করবে, পুরাটা জায়গায় একদম হচ্ছে যে 1 বাই 1 প্রত্যেকটা ইঞ্চি জায়গায় সে জুসিং করবে, স্ক্যান করবে, করে দেখে সেখান থেকে আউটপুট জেনারেট করবে। কোড ফাইলের ক্ষেত্রেও ব্যাপারটা ওই রকম। আমরা যখন বলছিলাম এখানে 2 ফেজ স্ক্যান ঘটবে কোড ফাইলের মধ্যে, 2 ফেজ স্ক্যানের ধরেন 2 ফেজ বাদ দেই, 1 ফেজে কথা বলি। কোড ফাইলটা উপর থেকে নিচে রান হবে, আমরা জানি উপর থেকে নিচে রান হবে। রান হওয়ার টাইমে আমরা যদিও জানি আক্ষরিক অর্থে এখানে 2 ফেজ রান হয়, সেটা আপাতত আমরা ভুলে যাই আজকের জন্য। আমরা জানি যে কম্পিউটারটা উপরে থেকে নিচে কম্পিউটারের ফাইলটা রান হবে, এই সিপিপি ফাইলটা।
যোগ বিয়োগ ভাগ গুণ সব করার পরে এই মেশিনের মধ্যে জিনিসটা জুসিং হয় না, প্রেশার ক্রিয়েট করে, সেখানে অনেক কিছু হতে পারে, মিক্সিং হতে পারে, কিউসি হতে পারে, তারপরে ফাইনাল যেমন জুসটা প্রডিউস করে এই আমাদের আউটপুট যেটা জেনারেট হলো, তার মানে এই লেখাটা যে আমরা কনসোলে দেখতে পারলাম, ইটস আওয়ার আলটিমেট জুস, ইটস আওয়ার আলটিমেট রেজাল্ট, যেটা আসলে এই ফাইলটা উপর থেকে নিচে পুরা ফাইলগুলো রান হওয়ার পরেই মাত্র আমরা এই আউটপুটটা দেখতে পেরেছি। এইখানে রেজাল্টের মতো জিনিসটা কাজ করেছে। আমার এই আখের মেশিনটা যদি আমি পুরাটাই স্ক্যান করা শেষ হয়, তার মানে এই কোড ফাইলটার লাইফ সাইকেল শেষ, জুসিং শেষ, পুরা ব্যাপারটার মধ্যে আউটপুট প্রডিউস করা শেষ, তার মানে কোড ফাইলটা লাইভ অবস্থায় নেই। এই পুরা জুসটা ভিতরে ঢুকে গেলে এই লাঠির আর এক্সিস্টেন্স নাই, শুধুমাত্র আউটপুট নিয়ে সে একটা জায়গায় বসে আছে। তার মানে এই কোড ফাইলটা যখন আমি রান দিব, এই আউটপুটটা যখন জেনারেট শেষ হয়ে গিয়েছে, লাইন নাম্বার 1 থেকে লাইন নাম্বার 7 পর্যন্ত এক্সিকিউশন শেষ হয়ে গিয়েছে, আমার এই কোড ফাইলটা আর রানিং অবস্থায় নাই। এই কোড ফাইলটা আর কম্পিউটারের সিপিইউ, মেমোরি অথবা আইও ডিভাইসের সাথে কানেক্টেড অবস্থায় নাই। ওর কাজ শেষ, ওর কাজ শেষ, এই সফটওয়্যারটার কাজ শেষ। এই সফটওয়্যারটা শুধু 12+12 যোগ করতে পারে, এর ক্ষমতা এতটুকু। রান বাটনে ক্লিক করলাম, 12+12 24 দেখায় দিয়ে ওই সফটওয়্যারটা ডেড। এটা কম্পিউটারের কোনো সাইকেল আর নাই, দ্যাটস ইট। তার মানে আমরা বললাম একটা কোডিংয়ের লাইফ সাইকেল আছে, পুরো এই কোডিংয়ের একটা লাইফ সাইকেল আছে। এটা সারা জীবন আপনার কম্পিউটারের ভিতর চলতে থাকবে না, কতক্ষণ চলবে কতক্ষণ চলবে না এগুলো আপনি নিয়ন্ত্রণ করবেন, বাট সেটা আমরা পরে গিয়ে দেখবো, এখনই সেটার বোঝার বিষয় না আর কি। আমরা আজকে ক্লাসটা শেষ করব। আজকের ক্লাস করে আপনাদের আসলে কি কি প্র্যাকটিস থাকবে, কোনো প্র্যাকটিস থাকবে না, কারণ এগুলো তো কমন সেন্স। এগুলো আসলে আপনার নোট নিতে পারেন, একটার পর একটা নোট নিতে পারেন, একটার পর একটা নোট নিয়ে আপনারা ম্যাপ করতে পারেন। তো চলেন আমরা এই পুরো ক্লাসটা একটা রিক্যাপ দিয়ে আমরা শেষ করি। তো আমি যখন রান বাটনে ক্লিক করব তখন কি কি হবে আমরা এটা আবার বোঝার চেষ্টা করি। আমরা জানি ইনিশিয়ালি একটা উপর থেকে নিচে স্ক্যান হবে, এটা জানি। তারপর কোড যখন রান হবে, মেইন যে জায়গাটা আছে এখান থেকে রান শুরু হবে। এই মেইন জায়গাটা থেকে যখন রান শুরু হবে তখন আসলে এক্সিকিউশন পয়েন্টার নামে একটা জিনিস আমরা চিন্তা করব, যে এই লাইনটাকে প্রথমে এক্সিকিউট করতে যাবে, দেখবে যে এখানে এক্সিকিউশনে কিছু নাই, তারপরে পয়েন্টারটা এখানে চলে আসবে। এক্সিকিউশন পয়েন্টার যেটা চিন্তা করতেছি আমরা, টর্চ লাইটের মতো একটা ব্যাপার, খুঁজে খুঁজে দেখা। সিনেমা হলের মধ্যে গিয়ে যেমন প্রত্যেকটা লাইন খুঁজে খুঁজে টিকিট চেকআপ দেখে, আর যারা সিনেমা দেখেছেন তারা বলতে পারবেন, ওই রকম ব্যাপারটা। তো এই লাইনটার মধ্যে কি আছে, ও দেখবে এই লাইনটার মধ্যে যোগ বিয়োগ ভাগগুণ আছে, ভাগগুণ আছে, এই কাজটা তুমি আগে করে ফেলো। ও তখন আগে এই কাজটা আগে করে ফেলবে, ডান পাশের কাজটা আগে করে ফেলবে, তারপর করে এখানে 24 ফেরত দিবে। এই কাজটা করার জন্য কি হবে, একটা সাইড কার হবে। এই 24 যে 12+12 যোগ করা কার কাজ, সাইড কার। আমরা যে কম্পিউটারের মধ্যেই কোডটা লিখছি, এই কোডটা রান হবে, সেই কম্পিউটারের সিপিইউ এর কিছু না কিছু কাজ ইউজ হবে, সিপিইউ কিছু না কিছু আপনার কাজ অটোমেট করে আপনাকে দিয়ে দেবে। সিপিইউ এই কাজটা করবে, এই কাজটা করা আপনার কাজ না, করে এমনভাবে কাজটা করবে 4 নাম্বার আর 5 নাম্বার লাইনের মাঝখানে কিছু একটা হবে, যেই কিছু একটা কাজই এই পকেটে হবে। তারপর লাইন নাম্বার 5-এ গিয়ে আপনি এখানে একটা আউটপুট দেখতে পারবেন, এসটিডি মানে স্ট্যান্ডার্ড, সি আউট মানে কনসোলে আউটপুট দেখাও। এই সাইনটা কি জিনিস আমরা জানি না, এটাকে বলতেছি আমরা স্ট্রিং। তারপরে সাম নামে তুমি একটা যোগফল দেখাও। এগুলো তো সিনট্যাকটিক্যাল ডিটেল, এগুলো আমাদের আপাতত বোঝার দরকার নেই। সামটা আপনাকে দেখাই দিল, এবং পুরো জিনিসটা আমি বললাম যে আজকে এই যে 12+12 যোগ হলে যে 24 হয়, এটা কোথাও না কোথাও বলা আছে। সেটা আমরা যে সিপিইউটা কিনি ওই সিপিইউর মধ্যে কোথাও না কোথাও বলা আছে, রাইট। এই 12+12 যোগ হয়ে যে 24 হয়, এটা কোথায় সেভ হবে, র্যামে সেভ হবে। এই র্যামে যখন সেভ হবে এর নাম কি থাকবে, সাম নামে কোনো একটা নাম থাকবে, অথবা টাম নামে, অথবা রাম নামে, অথবা জাম নামে, আপনার যা ইচ্ছা দেয় আপনি দেন, এটা এখানে সেভ থাকবে। তো পুরো ব্যাপারটা প্রসেস করার জন্য আমি আরও সুন্দরভাবে 3 স্টেপ প্রসেস বলেছিলাম। কম্পিটিশন যারা করে তারা এখানে কম্পিউটারের যে অ্যারিথমেটিক ইউনিট, কম্পিউটারের যে যোগ বিয়োগ ভাগগুণ করার ক্ষমতা, যে লজিক্যাল রিজনিং করার ক্ষমতা, কোনটা ছোট কোনটা বড় সেটাকে ইউজ করে, তারপর সেগুলোকে স্টোর করে, আর সেগুলোকে চাহিদা মাত্রই দিতে বাধ্য থাকে। প্রোভাইড। আসেন এখন আপনারা আপনাদের রিয়েল লাইফের ডেটার সাথে এটা মিলে কিনা, তাই না? আপনি বিকাশ অ্যাপে অ্যাকাউন্ট খুলছেন, বিকাশ অ্যাপে অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে ডেটাগুলো দিচ্ছেন, এই ডেটাগুলোতে আপনার যে ধরেন একবার চেক আউট করছেন, একবার চেক ইন করছেন, এখানে যোগ বিয়োগ ভাগগুণ হয়েছে, আপনার পাসওয়ার্ড ভ্যালিড কিনা ইনভ্যালিড এটা চেক করার জন্য লজিক্যাল চেক হয়েছে, যে আসলেও আপনি ওই মানুষটা কিনা যে টাকাটা জমা রাখছেন, তার মানে এখানে যোগ বিয়োগ ভাগগুণ হয়, তার মানে এখানে লজিক্যাল ইউনিট চেক হয়। আপনি যদি টাকা ক্যাশ আউট করেন অথবা ক্যাশ ইন করেন, তার মানে ডেটা চেঞ্জ হয়, ডেটাগুলো চেঞ্জ হয়ে কোথাও হয়, কি হয়, ডেটাগুলো চেঞ্জ হয়ে আমি স্টোর করি। আবার যখন আমি সি ব্যালেন্স বাটনে, অথবা আমি যখন আমার ব্যালেন্স বা অ্যাকাউন্ট হিস্ট্রি দেখতে চাইবা মাত্রই সেগুলোকে আমাকে শো করাইতে তারা বাধ্য থাকে।
তারা যে ডেটাগুলো স্টোর করে সেই ডেটাগুলো তো আপনার র্যামও ইউজ হয়, মোবাইলের র্যাম ইউজ হবে, আবার সেই ডেটাগুলোকে তারা একটা পারসিস্টেন্স ডেটাবেজেও সেভ রাখতে পারে, রাইট? মজার জিনিস এগুলো কিন্তু বুকিশ জায়গায় আপনারা এক্সপ্লেন করতে যাবেন না, জাস্ট আপনাদের লাইফ ইজি করার জন্য এগুলো মনে রাখবেন, জাস্ট আপনার লাইফটাকে ইজি করার জন্য এগুলো আপনার মনে রাখতে হবে।